হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2026-এর জন্য যে আমরা জিকে প্র্যাকটিস করছিলাম প্রিভিয়াস ইয়ারে, তো আমাদের আজকে ইতিহাসের চ্যাপ্টার 3 হবে বৈদিক সভ্যতা। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, নিম্নলিখিত কোন জনগোষ্ঠীকে মধ্য এশিয়া থেকে সিন্ধু সভ্যতার শেষ পর্যায়ের ভারতে অভিবাসন করে এসেছে বলে মনে করা হয়? তো সিন্ধু সভ্যতার শেষ পর্যায়ে ভারতে যারা এসেছিল মধ্য এশিয়া থেকে, তারা হচ্ছে আর্য, অর্থাৎ আর্যরা হবে অ্যান্সার এখানে, অপশন বি। ভারতে বৈদিক যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়ী ছিল? তো বৈদিক যুগ খ্রিস্টপূর্ব 1500 থেকে 500 সাল পর্যন্ত স্থায়ী ছিল। ভারতে বৈদিক সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 1500 সাল থেকে 500 সাল পর্যন্ত। এটি সিন্ধু সভ্যতার, যা খ্রিস্টপূর্ব 1400 সাল পর্যন্ত বিস্তৃত ছিল, পরবর্তী প্রধান সভ্যতা। ভারতের আদিবাসী অধিবাসীদের, যারা বৈদিক ব্যবস্থাকে অনুসরণ করত না, শত্রুভাবাপন্ন ছিল এবং কৃষ্ণ বর্ণের ছিল, বৈদিক গ্রন্থে তাদের কী নামে উল্লেখ করা হয়েছে? তো তাদের বলা হয়েছে দস্যু, অপশন এ। বৈদিক যুগে সামাজিক জীবন কতটি আশ্রমে বিভক্ত ছিল? তো বৈদিক যুগে সামাজিক জীবন 4টি আশ্রমে বিভক্ত ছিল। 4টি আশ্রম দেখো এখানে। বৈদিক যুগে মানুষের সামাজিক ও ব্যক্তিগত জীবন 4টি আশ্রমে বিভক্ত ছিল। এই চতুরাশ্রম ব্যবস্থা জীবনের বিভিন্ন পর্যায়কে নির্দেশ করত। আশ্রমগুলো হলো ব্রহ্মচর্য, যেটা ছাত্র জীবন বা শিক্ষা গ্রহণের পর্যায়। তারপরে 2 নম্বর আশ্রম হচ্ছে গার্হস্থ্য, গৃহস্থ জীবন, যা সংসার ও সামাজিক দায়িত্ব পালনের পর্যায়। বানপ্রস্থ, সংসার ত্যাগ করে অরণ্যে নির্জন বাস বা ঈশ্বরের ধ্যানে নিমগ্ন হওয়া। আর সন্ন্যাস, জীবনের শেষ পর্যায়ে সম্পূর্ণ বৈরাগ্য গ্রহণ বা মোক্ষ লাভের পর্যায়। নিম্নলিখিত কোন বৈদিক শব্দের আক্ষরিক অর্থ গরু অনুসন্ধান এবং এটি যুদ্ধকেও নির্দেশ করে? তো গবেষণ বা গবেষণা, ইংরেজি ওয়ার্ডটা মনে রাখবে, এটা পরীক্ষায় এটাই ছিল, আমি এটা বাংলা করেছি, ঠিক আছে? গবেষণা, তো এটার অর্থ হচ্ছে গরু অনুসন্ধান, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে। প্রারম্ভিক বৈদিক যুগে রচিত 4টি বেদের প্রধান বিষয়বস্তু কী? তো যুদ্ধের কৌশল, কৃষি বিষয়ক নির্দেশিকা, প্রার্থনা, স্ত্র। তো যে 4টি বেদ ছিল তার প্রধান বিষয়বস্তু ছিল প্রার্থনা ও স্তোত্র। পরবর্তী বৈদিক যুগে নিম্নলিখিত কোন প্রাণীকে বিশেষভাবে জলাভূমি চাষের জন্য উপযোগী বলে উল্লেখ করা হয়েছে? তো এখানে অ্যান্সার হচ্ছে মহিষ, পরবর্তী বৈদিক যুগের এটা, ঠিক আছে? অপশন এ। নিম্নলিখিত 4টি বেদের মধ্যে কোনটি ঐতিহ্যগতভাবে গান্ধর্ব বেদ নামক উপবেদের সঙ্গে যুক্ত? তো গান্ধর্ব বেদ এটা সামবেদের সঙ্গে যুক্ত, অপশন সি সামবেদ। নিচের কোন বেদে সঙ্গীত সম্পর্কিত জ্ঞান সংরক্ষিত রয়েছে? তো সঙ্গীতের সঙ্গে সম্পর্কযুক্ত এটা হচ্ছে সামবেদ, দুটোই অ্যান্সার সামবেদ, ঠিক আছে? গান্ধর্ব বেদ এটা একটা উপবেদ, সেটা সামবেদের সঙ্গে যুক্ত। আর সঙ্গীত যেটা আমরা পাই, সঙ্গীতটাও সামবেদ সঙ্গে যুক্ত, ঠিক আছে? সামবেদের সঙ্গীত সংক্রান্ত জ্ঞান সংরক্ষিত রয়েছে। এটি মূলত সুর ও ছন্দের মাধ্যমে স্তোত্র পাঠের উপর গুরুত্ব দেয়, যা বৈদিক সঙ্গীতের ভিত্তি। নিম্নলিখিত কোন বেদে বিশ্ববারা, অপালা এবং ঘোষার মতো কিছু বিদুষী নারীর নাম উল্লেখ আছে, যারা মন্ত্র রচনা করেছিলেন এবং ঋষির মর্যাদা লাভ করেছিলেন? তো এই সমস্ত নারীর নামগুলো ঋগ্বেদে উল্লেখ আছে, ঠিক আছে? বিদুষী নারীর নামগুলো ঋগ্বেদে উল্লেখ আছে। ঋগ্বেদে গোমত শব্দটি নিম্নলিখিত কোনটিকে নির্দেশ করে? তো গোমত বলতে বোঝানো হতো ঋগ্বেদে একজন ধনী ব্যক্তি, অপশন ডি ধনী ব্যক্তি। বৈদিক মন্ত্রপাঠের কোন ঐতিহ্যবাহী পদ্ধতিকে সকল আবৃত্তি শৈলীর মধ্যে সবচেয়ে
জটিল এবং বিস্তৃত বলে মনে করা হয়? তো এখানে অ্যান্সার হচ্ছে ঘনপাঠ, অপশন ডি ঘনপাঠ। নিচের কোনটি বেদাঙ্গের সেই অঙ্গ যা জটিল শব্দের ব্যাখ্যা ও অর্থ প্রদান করে? তো জটিল শব্দের ব্যাখ্যা ও অর্থ প্রদান করে নিরুক্ত, অপশন ডি। বেদাঙ্গ হলো বেদের অঙ্গ বা অংশ, এগুলো মোট 6টি। বেদাঙ্গ তাহলে 6টি মনে রাখবে। কি কি? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নৃত্য, জ্যোতিষ ও কল্প। নৃত্য বিশেষভাবে জটিল শব্দগুলোর ব্যাখ্যার জন্য বিখ্যাত। এটি ঋষি ইয়াস্ক রচিত, যিনি একে ব্যাকরণের পরিপূরক হিসেবে বর্ণনা করেছেন। যেসব কঠিন শব্দ ব্যাকরণের আওতায় আসেনি, নিরুক্তে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়। সত্যমেব জয়তে, যা ভারতের জাতীয় প্রতীক, নিচে উৎকীর্ণ এই শব্দগুলি কোথা থেকে গৃহীত? তো সত্যমেব জয়তে এই কথাটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে, অপশন এ মুন্ডক উপনিষদ। ভারতের জাতীয় মন্ত্র সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এই মন্ত্রের অর্থ সত্যই বিজয়ী হয়। এটি দেবনাগরী লিপিতে লেখা এবং এটি সম্রাট অশোক নির্মিত সারনাথের অশোক স্তম্ভ থেকে গৃহীত। প্রাচীনকালে একজন ব্যক্তিকে একটি দ্রব্যের সাথে ওজন করা হতো এবং সেই পরিমাণ দ্রব্য দান হিসেবে প্রদান করা হতো। এই প্রথাটিকে কি বলা হতো? তো এই প্রথাটাকে বলা হতো তুলাভার, অপশন সি। তুলাভার, যাকে তুলা পুরুষ বা তুলা দানও বলা হয়, একটি প্রাচীন হিন্দু প্রথা যেখানে একজন ব্যক্তিকে একটি দ্রব্যের সাথে ওজন করে সেই পরিমাণ দ্রব্য দান করা হতো। ধনুর্বেদ, যেটি যজুর্বেদের উপবেদ, এটি কিসের সঙ্গে সম্পর্কিত? তো এটা যুদ্ধবিদ্যার সঙ্গে সম্পর্কিত, অপশন ডি। ধনুর্বেদ হলো যজুর্বেদের উপবেদ এবং এটি ধনুর্বিদ্যা তথা যুদ্ধবিদ্যার সাথে সম্পর্কিত। এটি একটি সংস্কৃত গ্রন্থ যা যুদ্ধ কৌশল ও ধনুর্বিদ্যা বিষয়ে রচিত এবং সাধারণভাবে যজুর্বেদের সঙ্গে সংযুক্ত। এটি ভৃগু, বিশ্বামিত্র বা ভরদ্বাজের নামে আবদ্ধ। মুন্ডাক উপনিষদ কোন বেদের অন্তর্গত? আচ্ছা, মুন্ডাক উপনিষদ এটা হচ্ছে অথর্ববেদের অন্তর্গত। এর আগে আমরা পড়লাম সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? মুন্ডাক উপনিষদ। আর মুন্ডাক উপনিষদটা হচ্ছে অথর্ববেদের অন্তর্গত, ঠিক আছে? তো মুন্ডাক উপনিষদ, যা অথর্ববেদের অন্তর্গত, একটি প্রাচীন সংস্কৃত গ্রন্থ এবং হিন্দু ধর্মের 108টি উপনিষদের মুক্তিকা ক্যাননে এটি 5 নম্বরে স্থান পেয়েছে। এর গুরুত্ব এই জন্যই বেশি কারণ ভারতের জাতীয় মূলমন্ত্র সত্যমেব জয়তে এই উপনিষদ থেকেই গৃহীত। বৈদিক সাহিত্যের অন্তর্গত চতুর্থ বেদ কোনটি? তো চতুর্থ বেদ হচ্ছে অথর্ববেদ, ঠিক আছে? তো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ, এই 4টা বেদ রয়েছে। এই 4টি হলো প্রাচীন ভারতীয় বৈদিক সাহিত্য। এগুলো মহর্ষি কৃষ্ণা দেবী পায়না কর্তৃক সংকলিত হয়েছিল। যজুর্বেদে যজুর শব্দের অর্থ কী? তো যজুর্বেদে যজুর শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ। যজুর্বেদ শব্দটি যজুষ ও বেদ এই দুটি শব্দের সংমিশ্রণে গঠিত। এখানে যজুষ মানে উপাসনা, যজ্ঞ বা ধর্মীয় শ্রদ্ধা, আর যজুর্বেদ গদ্য ও পদ্য উভয় রূপে রচিত। নিচের কোন বেদে রোগের চিকিৎসার উল্লেখ আছে? তো অপশন ডি অথর্ববেদে। অথর্ববেদে রোগের চিকিৎসার উল্লেখ রয়েছে। এই বেদ ঋষি অথর্বা রচিত বলে ধরা হয়। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো। থ্যাংক ইউ।